তড়িৎ টপিকের নাম কি আমি একটু বলে নেই, তোমরা যারা ম্যাথ লাভার আছো, মানে তোমাদের অঙ্ক করতে ভাল লাগে, হ্যাঁ, তারা একটু রিল্যাক্স মোডে একটু বসো, কারণ আজকের ক্লাসে থিওরি বেশি। ইভেন এই চ্যাপ্টারে থিওরি কিন্তু কম না, এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল কথাবার্তা অনেক বেশি আসবে। সো বোর্ড হয়েও না প্লিজ, একটু মজার মতো করে আমি পড়ানোর চেষ্টা করব, হ্যাঁ, যাতে তোমাদের মাথায় হইতেছে টপিকগুলো যাতে পুরো ভালো মতো থাকে। মানে অন্যান্য চ্যাপ্টারে আমি কি করি, অঙ্ক বেশি করাই, তাই না? এই চ্যাপ্টারে তো অঙ্ক আছে, কিন্তু অঙ্কগুলো বোঝার আগে দিয়ে তোমার থিওরিগুলো বুঝতে হবে, ঠিক আছে? এর জন্য আমি এটা বলতেছি আর কি। আর এখান থেকে ক খ কিন্তু ভালোই আসে, হ্যাঁ। তো টপিক হইতেছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা আসলে কি, মানে আমরা একটু ফিল করার চেষ্টা করবো। আমরা খালি পড়বোই না, আমরা শুধুমাত্র পরীক্ষা ভালো করার জন্য পড়বো না, আমাদেরকে ফিজিক্সটা ফিল করতে হবে। তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আমরা যদি আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করি, তড়িৎ মানে কি ইলেকট্রিক, এটা ইলেকট্রো আমরা বলতে পারি, যেহেতু একসাথে আছে এটা পুরাটা কি বলতে পারো, মানে এগুলো আলাদা আলাদা নাউন আকারে না, আলাদা আলাদা নাউন না, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক, আর এটা হচ্ছে ওয়েভ। এইটাকে সংক্ষেপে বলে EMV। খেয়াল করো, আমি আবারও বলতেছি তোমাদেরকে যে তড়িৎ ইলেকট্রো চৌম্বকীয় হচ্ছে ম্যাগনেটিক, আর তরঙ্গ হচ্ছে ওয়েভ। EMV নামে আমাদের একটা কোর্স আছে, ছিল আর কি। তোমরা যারা ট্রিপলিতে পড়বা, আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে নেই, মানে ট্রিপলি পড়ালেখার সাথে পুরোপুরি মিল হলো স্থির তড়িৎ আছে না, স্থির তড়িৎ, চলতড়িৎ, চৌম্বক দুইটা, এগুলো পুরোটা ট্রিপলির পড়ালেখা। এই EMV এটা ট্রিপলিতে একটা কোর্সই আছে, এগুলো কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সে থাকে না সাধারণত, হ্যাঁ। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফিজিক্সে আছে, ফিজিক্স নিয়ে যারা পড়ে তাদের আছে, ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে যারা পড়ে তাদের এই কোর্সটা আছে, বাট এটা ট্রিপলিদের কোর্সের মধ্যে পড়ছে। মানে তরঙ্গ টরঙ্গ রিলেটেড এগুলো পুরোটা ট্রিপলির মধ্যে পড়ছে, তরঙ্গ তরঙ্গ চুম্বক এগুলো পুরোটা ট্রিপলির পড়ালেখা আর কি। সো EMV নামে আমাদের একটা কোর্স ছিল, এবং কোর্সটা আমার খুব ভালো লাগছে, আমাদের স্যারে খুব সুন্দর করে বুঝাইছিল। তো তোমাদের হলো EMV নিয়ে আসছে মাত্র 2-3 পৃষ্ঠা, তোমার 2-3 পৃষ্ঠা না, মনে হয় 1 পৃষ্ঠা। দেখো ওই ইসাক স্যারের বা সাধারণত স্যারের বইটা দেখো, মাত্র 2 পৃষ্ঠা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কথাবার্তা বলছেন, ঠিক আছে? আমি বি লিখছি, কি লিখে ডব্লিউ হবে, সরি, EMW আমি বি লিখে ফেলছিলাম, হ্যাঁ। তো EMW যে টপিকটা, এটা আমাদের পুরো একটা কোর্সই ছিল। তো একটা কোর্সে আসলে কি কি থাকে, অনেক ডিটেলস থাকে। আমি তোমাদেরকে শুধু ইন্টারের আলোকে এবং অ্যাডমিশনের আলোকে বুঝাবো, অ্যাডভান্স দরকার নাই, কারণ শুধু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা আমি লেকচার দিতে পারবো, বাট আমাকে তো এতক্ষণ পড়ালে তো হবে না, আমার তো আরো অনেক টপিক আছে তোমাদের। আমি তোমাদের ব্যতিচার পড়াতে হবে, হাইগেন্সের নীতি পড়াতে হবে, তারপরে তরঙ্গমুখ পড়াতে হবে, হ্যাঁ, তারপরে সুসঙ্গত উৎস, অনেক কিছুই পড়াইতে হবে, হ্যাঁ। আমার তো ইচ্ছা করে মাঝে মধ্যে একটা টপিক নিয়ে অনেকক্ষণ বয়ান দিই, কারণ হইতেছে মানে যারা টিচার বা যারা একটু বেশি কথা বলে, আমি তো প্রচুর কথা বলি, এদের অভ্যাসই হলো কিছু একটা পাইলে খালি কথা বলে, খালি কথা বলে, খালি কথা বলে, ঠিক আছে? এটা কিন্তু ভালো অভ্যাস, আবার খারাপ অভ্যাসও। তো এখন যেহেতু টাইম লিমিটেশন, আমি তো আর একটা চ্যাপ্টারের উপর 20 ঘন্টা পড়াইতে পারবো না, সো তোমাদের যতটুকু দরকার ততটুকুই পড়াবো। আচ্ছা, তো এটা আমি মনে রাখি যে কিভাবে মনে রাখি তোমাদেরকে, তোমরা সবাই ডান হস্ত রুল মনে হয় পড়ছিলা, যে ফ্লেমিং এর ডান হস্ত রুল। তো আমি এটা এইভাবে মনে রাখি যে কোনো একটা তল মানে বুঝো একটা স্পেসের মধ্যে ধরা যাক কারেন্ট ফ্লো হচ্ছে, কোন একটা জায়গায় কারেন্ট ফ্লো হচ্ছে। এখন কারেন্ট ফ্লো কি বাতাসে হয়? কারেন্ট ফ্লোতে বাতাসে হয় না, নিশ্চয়ই স্পেসটাতে একটা মিডিয়াম থাকা লাগবে। মানে কারেন্ট ফ্লো বা এটা ফ্লো হইতে হইলে কি থাকা লাগে, একটা মিডিয়াম থাকা লাগে। তোমরা তো অবশ্যই জানো, কারেন্ট তো আর আকাশে মানে বাতাসে তো আর কারেন্ট ফ্লো হয় না, তাই না? কারেন্ট ফ্লো হইতে কি লাগে, মিডিয়াম প্রয়োজন হয়। তো ধরা যাক একটা মিডিয়াম, এটা হচ্ছে একটা তার, ঠিক আছে? এই তারের মধ্য দিয়ে কি হইতেছে, হচ্ছে তোমার ইলেকট্রন ফ্লো হচ্ছে। আমরা জানি তড়িতের সংজ্ঞা কি, ইলেকট্রন ফ্লো হইলে সেটা তো হইতেছে তোমার তড়িৎ বা কারেন্ট প্রডিউস করে। তো ধরা যাক একটা স্পেস, এই হলো একটা স্পেস মানে একটা জায়গার মধ্যে একটা তার আছে, এই তার দিয়ে এইভাবে কারেন্ট যাচ্ছে। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, ওইখানে কি চুম্বক ক্ষেত্র তৈরি হবে কিনা? দ্য কোয়েশ্চন ইজ ইয়েস। তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে কিনা? দ্য আনসার ইজ ইয়েস। তো কিভাবে হবে তোমাদেরকে একটু বলি। এইটা ফ্যারাডে কিন্তু একটা পরীক্ষা করে গেছে। তোমরা যারা এইচএসসি 21 এর কথা বলতেছি, তোমরা যারা চুম্বক চ্যাপ্টারটা পড়ছো তারা খুব ভালো মতো এটা জানো, এইচএসসি 22 কিছু জানো না। তো আমি এটা এইচএসসি 22 মতো করে সহজ বাংলা ভাষায় বলতেছি, কারণ এইচএসসি 21 অনেক ভুলে গেছো বা পড়োই নাই এখনো। তো আমি তোমাদের সহজ বাংলা ভাষায় বলি। আমি যদি এখন একটা তার, ধরুন এটা একটা তার,
তারের ভিত্তি দিয়ে যদি কোনো ইলেকট্রন ফ্লো হয়, বা আমি একটা ব্যাটারি যদি কানেক্ট করে ফেলি একটা তারের মধ্যে দিয়ে, যদি এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, এখানে একটা রোধ যদি দেই, যদি তারের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, এবং আমি যদি বাজার থেকে ওই যে সুরশলাকা আছে না, মানে যেগুলা মানে ম্যাগনেটিক সুরশলাকা, মানে কি চৌম্বক আর কি, ওই যে চৌম্বকের দিক উত্তর দক্ষিণ বরাবর না চৌম্বক সবসময় মুখ করে থাকে, আমি যদি ওইটা আয়না রাখি, ওইটা বিক্ষেপ দেখাবে। কেন বিক্ষেপ দেখাবে? কখন বিক্ষেপ দেখায়? যখন কোনো একটা কিছু চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তখন কি হয়? একটা বিক্ষেপ দেখায়। তার মানে আমরা বলতে পারি এই বরাবর যদি কারেন্ট যায়, তাহলে এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এম এফ। এমতে হচ্ছে ম্যাগনেটিক, এফতে হচ্ছে ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ডকে মানে ফিজিক্সের ভাষায় বি দ্বারা প্রকাশ করা হয়, বি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আমি আবারও বলি, আমি একটু চৌম্বক চ্যাপ্টার টপিক একটু চলে গেলাম। ম্যাগনেটিক ফিল্ড এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি। এটা আমার লাগবে, একটু পরে সূত্র শিখাবো। আর ইলেকট্রিক ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটাকে প্রকাশ করা হয় ই দিয়ে। ঠিক আছে, ভেক্টর চিহ্ন, এগুলো কিন্তু ভেক্টর রাশি। ইলেকট্রিক ফিল্ড কি রাশি? ভেক্টর রাশি। ম্যাগনেটিক ফিল্ড কি রাশি? ভেক্টর রাশি। সো তোমাদের মাথায় ঢুকাই ফেলো যে ভাইয়া বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটার মানে হচ্ছে এখানে কারেন্ট থাকবে, কারেন্ট থাকলে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এবং ফ্যারাডে বলে গেছেন, ফ্যারাডে পরীক্ষাও করে প্রমাণ করে গেছেন, যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে সেইখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট হয়। এটা উনি পরীক্ষা করে গেছেন। ঠিক আছে, চুম্বক রাখছে, চুম্বক রেখে দেখে যে চুম্বকটা ঘুরতে আছে। চুম্বক মানে ওই চুম্বক না, সুরশলাকার মতো আর কি, যেভাবে বিক্ষেপ দেয় আর কি। ঠিক আছে, এখান থেকে যদি কারেন্ট যায় তাহলে তার চারপাশে যেইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমি তো একটা ভিডিও দেখছি, আমার খুব মজা লাগছে। তোমরা মাঝে মধ্যে ইউটিউবে ঘাটাঘাটি করবা, অ্যানিমেশন, তোমরা এটা লিখবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যানিমেশন লেখা সার্চ দিবা। তোমরা যাই শিখো না কেন, পাশে অ্যানিমেশন লেখা সার্চ দিবা, দেখবে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন পেয়ে যাবা। আমি এটার উপর অ্যানিমেশন দেখছি, অনেক ভালো লাগছে আমার কাছে। ওই যে চুম্বকের ঘুরা করে আছে না, ঘুরা করে দেখছি ওনারা এক্সপেরিমেন্টটা করছে, আমার অনেক ভালো লাগছে। আমি যদি পারি, যদি ভিডিওটা খুঁজে পাই, আমি তোমাদেরকে গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। তাহলে আমাদের এইটার সারসংক্ষেপে আমরা আসতে পারি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এমন এক ধরনের তরঙ্গ, যে তরঙ্গতে মেইনলি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন ও যেহেতু একটা তরঙ্গ, সো তরঙ্গের একটা মুখও থাকবে। সো আসলে থাকতেছে তিনটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আরেকটা কি তরঙ্গমুখ। তরঙ্গমুখ এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, যদি ইংরেজি ভালো না লাগে তাহলে বাংলা লিখো তরঙ্গমুখ। ঠিক আছে, সো এই তিনটা জিনিস আমাদের থাকে। সো এই তিনটা জিনিস এখন কোনটা কোন দিকে থাকে এটা আমরা শিখবো এই রুলে। দেখো এটা কি রুল তোমাদেরকে দেখাই। এটা মানে তোমরা অনেকে পারো, আবার অনেকে মনে হয় জানো না। এটা চুম্বক চ্যাপ্টার যারা ভালো মতো বসো তারা পারো। কি করবা? জাস্ট গুলি করে না, এই যে গুলির মতো এরকম করবা। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখাই। আমরা যখন গুলি করি, আমাদের বুড়ো আঙ্গুলটা, মানে এই যে নর্মালি এই যে আঙ্গুল দিয়ে যখন আমরা গুলি করি, আমাদের বুড়ো আঙ্গুলটা উপরের দিকে থাকে, রাইট? তারপর আমরা সাদা আঙ্গুল কি করে? যার দিকে গুলি করি তার দিকে থাকে। আর এই আঙ্গুলটা সাধারণত আমরা এইভাবে মানে কি করি? ভাঁজ করে রাখি আর কি। এখন আমি তোমাদেরকে ডিরেকশনগুলো শিখাবো। মনে রাখবা, আমাদের বুড়ো আঙ্গুল যেটা, আমাদের বুড়ো আঙ্গুলটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মানে আমি সিরিয়ালে লিখছি না, সিরিয়ালটা তোমরা চাইলে মেনটেন করতে পারো, চাইলে নাও মেনটেন করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট এইটা মনে রাখবা, আমি তোমার দিকে তাক করে রাখছি, যে আমার আঙ্গুলটা কি তোমার দিকে তাক করা না? আমি সাপোজ তোমাদের এখন গুলি করতেছি, তাহলে তোমার দিকে গুলি করতেছি, এটা হলো তরঙ্গ তোমার দিকে আগাচ্ছে। আমার কথা ক্লিয়ার? আমি দেখো বুলেট নিয়ে যদি গুলি মারি তোমার দিকে, তার মানে ধরে নিবা যে এই যে একটা তরঙ্গ, এই যে তরঙ্গের যে ডিরেকশনটা, যে এই ডিরেকশনটা, এটা কি তরঙ্গের ডিরেকশন বা তরঙ্গ মুখের ডিরেকশন। তাহলে আমরা এটা বলতে পারি তরঙ্গের দিক। তরঙ্গের দিক, এই যে তরঙ্গের দিক হলো যে এটা। ঠিক আছে, এটা কোনটা? এই যে এই আঙ্গুলটা। আচ্ছা, এরপর উপরের দিকে যেটা, উপরের দিকে হয়েছে ইলেকট্রিক ফিল্ড। মনে থাকবে উপরের দিকে কোনটা? ইলেকট্রিক ফিল্ড। বুড়ো আঙ্গুলটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে উপরের দিকে হবে ই। ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখন বাকি রইল কোনটা? বাকি রইল তোমার এই আঙ্গুলগুলো না, এই আঙ্গুলটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড। এই যে ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল, বাকি রইল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোনটা হবে? এই যে এই আঙ্গুলগুলো আছে না, এই যে এইটা, এই ডিরেকশনটা। তার মানে আমরা যদি এক্স ওয়াই জেড অক্ষ দিয়ে যদি আমরা বুঝাই, তাহলে এইটার তরঙ্গের দিকটা ছিল এক্স অক্ষ। উপরের দিকে কি আমরা জেড অক্ষ লিখি সাধারণত, তাহলে এটা হবে জেড অক্ষ। আর বাকি রইল কোনটা? ওয়াই অক্ষ না? তাহলে ওয়াই অক্ষ আমরা কিভাবে আঁকি? ওয়াই অক্ষ মানে এভাবে আঁকি, এই যে এইদিকে। তাহলে এটা কিসের ডিরেকশন হবে? এটা হবে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। শেষ।
তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম। খেয়াল করে দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি, এটা আবার ভাববো না 90 ডিগ্রি চেয়ে বড়, এটা 3D, তো আমি আইকা বুঝাইতে পারতেছি না। তোমরা একটা বই বা একটা কল্পনা করতে পারো, এই যে আমার মার্কার বক্সটা দিকে চিন্তা করো, এই মার্কার বক্সে যে এইটা, হ্যাঁ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, এরকম আর কি। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই অনুযায়ী তোমরা চিন্তা করতে পারো যে এই বরাবর এটা হচ্ছে আমার বুড়ো আঙ্গুল, শাহাদাত আঙ্গুল তরঙ্গের দিক, তারপর উপরের দিকটা হইতেছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের দিক, আর এই বরাবর দিকটা, এই যে এইটা, এই আঙ্গুলটা, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের দিক। শেষ। এই চিত্রটা পরীক্ষায় আসতে পারে, সো তোমাদের এটা লাগতে পারে, এগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? সো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করো। আচ্ছা আচ্ছা, গুড, তোমরা 19 জন আসছো, তোমরা কে কে বুঝছো একটু বলো। আমার একটা টপিক কিন্তু বোঝানো শেষ, হ্যাঁ, মানে বেসিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেসিকটা বোঝানো শেষ। কে কে বুঝছো একটু দ্রুত বলো, কে কে বুঝছো একটু ফটাফট বলে ফেলো। আচ্ছা, এখন এইটার সাথে আলোর কি কি সম্পর্ক আছে আমরা সেইটা এখন বোঝার চেষ্টা করব। তোমাদের কারো কোনো আজকে ক্লাসের নাম সাপোজ তোমাদের গুলি করতেছি। আচ্ছা চলো এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, আমাদের মানে এইটারই আলোকের টপিকে, সেটা হচ্ছে আলোর বেগের সাথে সম্পর্ক আর কি। আমরা এখন কি শিখবো? আলোর বেগের সাথে সম্পর্ক, এটার একটা ম্যাথ আছে আর কি, ঠিক আছে? তো আলোর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? সি দ্বারা প্রকাশ করে থাকি। এখন আলোর সাথে ম্যাগনেটিক ওয়েভের কি সম্পর্ক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি সম্পর্ক, আজকে তোমাদের মাথায় ঢুকাই দেয় এগুলা। তোমরা অনেক কিছু চিন্তা করো, অনেক কিছু চিন্তা করো না। আমি মেবি কোনো একটা ক্লাসে বলছিলাম, এটা কি তোমাদের বলছি নাকি অন্য বেচের কাউকে বলছি আমার মন নাই, মোবাইল কিভাবে কাজ করে, যে আমি যে তোমাদের লাইভে কিভাবে নিচ্ছি, আমি এটা কি তোমাদের কখনো বুঝাইছি? একটু কমেন্টে কেউ বলো তো। মানে আমি কথা বলতেছি, মোবাইলে কিভাবে যাচ্ছে, ওইখান থেকে স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে তোমাদের ডিভাইসে আসতেছে, আমি এগুলো একটা ব্যাখ্যা বলছিলাম যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু আমাদের সকল ডাটা কিন্তু ট্রান্সফার হয়। আমি কি তোমাদের লাইভে এটা বুঝাইছিলাম? আমাকে একটু কমেন্টে বলো। আমি এটা বুঝাইছি, কাদের বুঝাইছি আমার মনে আসতেছে না, মানে আমি তো আরো কয়েকটা কোর্স নিছি, ওইখানে তাদের বুঝাইছি নাকি তোমাদের বুঝাইছি আমার মনে নাই। আমাকে কেউ একটু কমেন্টে বলো কিভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যে ডাটা ট্রান্সফার হয়, এটা আমি বুঝাইছি কিনা, একটু কমেন্টে কেউ বলো। গুড, আমাদের সাথে আজকে যুক্ত আছে ঋতু আছে, শশী আছে, নয়নমণি বলছে যে হ্যাঁ বুঝছি, বলছিলাম। ফারিয়া আফরাও বলছিলাম। শ্রেয়া বলতেছে বলে বলি নাই। আসিফ আল মাহফুজ বলতেছে বলি নাই। শ্রেয়া বলতেছে বলছিলেন কিন্তু ভুলে গেছে। আর কার কার মনে আছে? মানে আমি যে তোমাদের এখন লাইভ নিচ্ছি, কিভাবে নিচ্ছি এটা মনে নাই। এটা আমি বলছিলাম যে মানে আমি যে কথা বলতেছি, এই যে প্রথমত হচ্ছে আমার মাইক থেকে হচ্ছে ডাটাগুলো মোবাইলে যাচ্ছে, কারণ মোবাইল তার সাথে কানেক্টেড। পরবর্তীতে হচ্ছে এই ডাটাগুলো হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের মাধ্যমে, আমার ওয়াইফাইয়ের মাধ্যমে কোথায় যাচ্ছে? স্যাটেলাইটে যাচ্ছে। এগুলো বলি নাই। আচ্ছা আচ্ছা, অনেক ম্যাক্সিমাম বলতেছো যে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ম্যাক্সিমামটা তোমায় বলতেছো যে ভুলে গেছো, তাহলে আমি আরেকবার বলি, হ্যাঁ, শর্ট করে আরেকবার বলি। সেটা হচ্ছে এই টপিকটার সাথে রিলেটেড, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি কিন্তু এখনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আছে। তো তোমাদের একটা মনে একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া, আমি বাংলাদেশে বসে মেসেঞ্জারে একটা মেসেজ লিখলাম, আমেরিকাতে বসে আমার একটা ফ্রেন্ড সাথে সাথে রিসিভ করে ফেললো, কেমনে সম্ভব? মানে এগুলা প্রসেসটা কি? তো তোমাদেরকে ছোট্ট করে একটুখানি বলি। এগুলা টোটালি পড়ানো হয় টেলিকমিউনিকেশন। তোমাদের কারো কি এই টপিকে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে কিনা আমাকে একটু বলো। টেলিকমিউনিকেশনটা আসলে কি তোমাদের বলি, মনে করো যে বাংলা লিঙ্ক, জিপি, হ্যাঁ, তারপর হচ্ছে যে মানে যত ধরনের আমাদের নেটওয়ার্ক রিলেটেড যত কোম্পানি আছে সেগুলো টেলিকমিউনিকেশন আন্ডারে। এবং তোমাদের যদি আজকে একটা কোয়েশ্চেন করি, বলো তো গ্রামীণ ফোনের যে ইঞ্জিনিয়ারগুলো নেয়, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তারা কোন সাবজেক্টের? কেউ বলতে পারবা? গ্রামীণ ফোনের যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকে বা বাংলা লিঙ্কের অথবা অন্য যে কোনো
মোবাইল নেটওয়ার্কে তারা কোন সাবজেক্ট থেকে পড়ে আমাকে একটু বলো তো। সিএসসি, ট্রিপলি, নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কোন ডিপার্টমেন্ট থেকে পড়ে আমাকে একটু বলো দেখি, তোমাদের আইডিয়াটা কিরকম। আমার কথা, আমার প্রশ্ন কি বুঝছো? তোমরা তো আস্তে আস্তে তোমাদের ক্যারিয়ার না ভাবতে হবে না, তোমরা কোন লাইনে আগাবা এটা ভাবতে হবে না? মানে তোমাদের কি গ্রামীণ ফোনে কি তোমাদের জব করার ইচ্ছা আছে কিনা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, বা বাংলা লিঙ্কে জব করার ইচ্ছা আছে কিনা, অথবা ভালো ভালো বিভিন্ন কোম্পানিতে যেগুলা নেটওয়ার্ক রিলেটেড কাজ করে থাকে, হ্যাঁ, অথবা এগুলো ছাড়াও আরও নেটওয়ার্ক রিলেটেড কাজ আছে, যেমন ওয়াইফাইয়ের কিছু কোম্পানি আছে, সেগুলো তো কাজ করা যেতে পারে। তোমাদের আইডিয়া কিরকম আমি একটু জাস্ট শুনতে চাই। আচ্ছা, প্রজ্ঞা বলতেছে যে আইটি কমিউনিকেশন, সিএসসি, শোয়েব বলতেছে সিএসসি, শোয়েব বলতেছে সিএসসি, শ্রেয়া বলছে আইবিএ। না, আইবিএ না। আচ্ছা, এখন তোমাদেরকে বলি, এগুলা হইতেছে ট্রিপলি থেকে। এখন তোমরা একটু অবাক হয়ে গেলা, কেউ ট্রিপলি বললা না, তোমরা অবাক হয়ে গেছে। এখন তোমরা অবাক হয়ে যেতে পারো, মানে ম্যাক্সিমাম অনেকগুলো পোস্ট থাকে, সিএসসিরও কিছু পোস্ট আছে, আইটিরও পোস্ট আছে, বাট আমি স্পেসিফিক লিখে দিচ্ছি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে যদি তুমি যুক্ত হতে যাও, তোমার সিএসসি থেকে ইঞ্জিনিয়ার নিবে না, আইটি থেকে ইঞ্জিনিয়ার নিবে না, এগুলো নিবে কোথা থেকে? ট্রিপলি থেকে নিবে। এবার তোমাদের গুছিয়ে বলি পুরো ব্যাপারটা। মানে তোমরা তোমাদের মাথায় একটা ঢুকে গেছে ট্রিপলি মানে খালি মনে হয় সার্কিট নিয়ে নড়াচড়া করে, ভাইয়ারা মনে হয় খালি বিভিন্ন ধরনের কারেন্ট এই পাশ থেকে ওই পাশ যায়, হ্যাঁ, সার্কিট সলভ করে খালি, তাই না? এই জিনিসটা সত্য না। মানে ট্রিপলি মানে খালি সার্কিট সলভিং তা না। সার্কিট সলভিং আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, এরপরে আর নাই। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার তাহলে আমরা কি পড়ছি আমার বলো? নিশ্চয় অন্য কিছু। হ্যাঁ, এটার মধ্যে টেলিকমিউনিকেশনের উপর আমাদের কয়েকটা কোর্স ছিল, সেগুলো ছিল আমার থার্ড ইয়ারে। হ্যাঁ, আমার কাছে টেলিকমিউনিকেশন টপিকটা খুব ভালো লাগে আর কি। তো এর জন্য একটু গল্পের ছলে টেলিকমিউনিকেশন তোমাদের একটু শিখাতে চাচ্ছি। তো আমরা কি শিখছি, হ্যাঁ, মানে এই খুব ইন্টারেস্টিং টপিক হইতে পারে। আজকের ক্লাসের কারণে তোমাদের কারো না কারো এটার উপর ইন্টারেস্ট জেগে যাবে, এবং হতে পারে এটাও ক্ষীণ একটা সম্ভাবনা আছে আজকে আমার 10 মিনিটের গল্পের কারণে হইতে পারে তোমরা ভবিষ্যতে কেউ মানে এই টপিকে পড়ার জন্য বা এই ট্রিপলিতে পড়ার জন্য তোমাদের একটা ইচ্ছা জাগলেও জাগতে পারে, এই টপিকটার জন্য হতে পারে। তোমাদের অনেকে সার্কিট সলভ করতে ভালো লাগে না, তো তোমরা তো বাবা দূর আমি সার্কিট পারি না, আমি ট্রিপলিতে কেন আসবো? ব্যাপারটা আসলে তা না। তুমি ভালো কোডিং পারলেই যে সিএসসিতেই পড়তে হবে এমন কোনো কথা নেই, আবার ভালো সার্কিট সলভ করলেই যে ট্রিপলিতে আসতে হবে এমন কোনো কথা নেই। এখানে অনেক ব্যাপার আছে, আমি সেগুলো তোমাদের আজকে আলোচনা করতে চাচ্ছি। তো টেলিকমিউনিকেশনের মধ্যে যে জিনিসগুলো শেখানো হয়, এখানে আসলে সার্কিট সলভিং এর কিচ্ছু নেই। আমার প্রথম কথা হলো এখানে সার্কিট সলভিং এর কিচ্ছু নাই। এখানে আছেটা কি? এখানে সব হলো তরঙ্গ। এই তরঙ্গ আবার তোমাদের নবম চ্যাপ্টারের তরঙ্গ ভাইব না। এই তরঙ্গটা আসলে নবম চ্যাপ্টার তরঙ্গ না, এটা টোটালি তোমাদের বইয়ে নাই। এগুলোতে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা আমরা এখন যেটা পড়তেছি সেটা তোমাদের বই আসলে 2 পৃষ্ঠা, কিন্তু 2 পৃষ্ঠা দিয়ে কি তুমি পুরো একটা কি বলো সাবজেক্ট কি তুমি চুজ করতে পারবে না। এটার জন্য দরকার যে সকল ভাইয়ারা ওই কোর্সগুলো করে আসছে তাদের সাথে কথা বলা। আমি তোমাদেরকে ট্রিপলি নিয়ে অনেক কিছু কিন্তু কথা বলি, ঠিক কিনা? এরকম শুধু আমার কথাই যদি তোমরা শুনো তাহলে তো তোমরা ম্যানিপুলেট হয়ে যাবা। ম্যানিপুলেট মানে বুঝো, মানে আমি যদি তোমাদেরকে বারবার ট্রিপলি সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলি, তোমাদের কি আমি ট্রিপলি নেগেটিভ দিক নিয়ে বলবো? না, অবশ্যই যত পজিটিভ দিকগুলো আমার আছে সবগুলো আমি বলতেছি, এবং নেগেটিভ দিক ওরা আসলে কি তোমার ওই পড়ার প্রেশার বেশি, পরীক্ষার আগে কঠিন পড়া, এগুলোই তো আর কি। আর হইতেছে এখন যদি তোমাদের যেটা বলতে চাই, তোমরা আসলে শুরু যদি আমার কাছ থেকে যদি তোমরা এই সকল কথাবার্তা শুনো তাহলে তোমরা ম্যানিপুলেট হয়ে যাবে। মানে কি, তোমাদের ট্রিপলিতে পড়ার খুবই ইচ্ছা জাগবে। এখন এর জন্য তোমাদের কি করা উচিত? তোমাদের করা উচিত আমার পাশাপাশিও যদি আরো কোনো 1-2টা ভাইয়া বা আপুর সাথে যদি তোমরা যোগাযোগ রাখতে পারো যারা ট্রিপলিতে পড়ে না, তাহলে খুব ভালো হয়। যেমন মনে করো কেউ একজন মনে করো অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ে, আমি এক্সাম্পল হিসেবে টানতেছি, এরকম যদি কোনো ভাই আপু থাকে তার সাথে যোগাযোগ রাখবা, তাকে কোয়েশ্চেন করবা যে আপনাদের কি কোর্সে, আপনাদের কোর্সে কি পড়ে, জাস্ট আমাকে একটু আইডিয়া দেন হালকা করে, 2-3 মিনিটের একটু কথা বলেন, ওগুলা জানবা। তারপরে মনে করো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছি এরকম কাউকে বলবা। তারপরে মনে করো যে তোমার মাইক্রোবায়োলজিতে পড়তেছি এমন কাউকে কোয়েশ্চেন করবা আপনাদের কোর্সে কি পড়ানো হয়। খালি একটা শব্দ মাইক্রোবায়োলজি দেখে তুমি বুঝতে পারবা না যে এখানে মাইক্রোবায়োলজি, নিশ্চয়ই এখানে বায়োলজি পড়ায়, ব্যাপারটা আসলে তা না। তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, নিশ্চয়ই এখানে শুধু কেমিস্ট্রি পড়ে, ব্যাপারটা আসলে তা না। এগুলো জানার চেষ্টা করবে, এখন থেকে জানার চেষ্টা করবে, তাহলে হবে কি তোমার অ্যাডমিশনের টাইমে একটা কমপ্লিট আইডিয়া থাকবে তোমার কোন লাইনে যাওয়া উচিত। মানে সাপোজ অনেক সময় দেখা যায় পোলাপাইন 2-3টা জায়গায় চান্স পায়, আর বুঝেই না কোন জায়গায় চান্স পাবে, কোন জায়গায় ভর্তি হবে। অনেকে দেখবা ডিউথ অমুক জায়গায় চান্স পায়,
সাস্ট অনুযায়ী চান্স পায়, তখন তারা ডিসিশন নিতে পারে না তারা কোন সাবজেক্টে পড়বে। ইভেন একটা ভার্সিটির মধ্যে তারা ডিসিশন নিতে পারে। সাপোজ তোমার পজিশন যে 1000 ভিতর থাকে, কিন্তু তুমি আগে কোনো ধরনের তুমি ডিসিশনে নেওয়া না তুমি কোন সাবজেক্টে পড়বা। মানে তুমি চাইলে এখন টিপুরে নিতে পারো, চাইলে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিতে পারো, এখন তুমি আন্দাজে একটা দিয়ে দিলা, পড়লা, শেষ পুরা, কিন্তু তুমি ভর্তি হওয়ার পর তোমার আর ইন্টারেস্ট থাকলো না। এরকম যাতে না হয়, তোমরা এখন স্মার্ট ছেলে মেয়ে, তোমরা এখন মডার্ন ছেলে মেয়ে, তোমাদের হাতে অনেক রিসোর্স আছে। আমাদের সময় এত কিছু সুযোগ ছিল না, সেই 2015 সালে আমাদের এত সুযোগ ছিল না, এত ভাই আপুদের সাথে আমাদের কমিউনিকেশন ছিল না। আমার তো কোনো ভাই আপুই ছিল না, আমি যে একজন খালি যে ভাইয়ের কাছে আমি পড়তাম ওই একজনই, আর কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। কিন্তু তোমাদের লিস্ট ঘাটলে দেখা যাবে কি 100 জন ভাই আপু তোমাদের লিস্টে অ্যাড আছে, খুব ভালো ভালো জায়গায় পড়তেছে, আছে না? দেখবা তোমাদের সাথে অনেকজন ভালো ভালো ভাই আপুর অ্যাড আছে, তাদের সাথে কথা বলবা, তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনতে পাবা যে আপনি যে সাবজেক্টে পড়তেছেন ওইটার পজিটিভ দিক নেগেটিভ দিক এগুলো একটু বলেন। তাহলে হবে কি, তুমি ম্যানিপুলেট হবে না। তোমরা যদি শুধু আমার কাছ থেকে শোনো তাহলে ম্যানিপুলেট হয়ে ওই টিপুলিটাই পড়তে মন যাবে। এর চাইতে ভালো তোমরা কয়েকটা শুনো, এরপর তোমার কাছে যেটা ভালো লাগে শুনো। আমার কাছে যেটা ভালো লাগে তোমার কাছে সেটা ভালো লাগবে এমন কোনো গ্যারান্টি নাই। তুমি আমি ভিন্ন পার্সন, তোমার টেস্ট আমার টেস্ট ভিন্ন। হ্যাঁ, তোমার কাছে আমার যেটা ভালো লাগে না তার মানে এই না যে আমার এটা ভালো না। পৃথিবীর অনেকগুলোই ভালো কিছু আছে, বাট তোমাকে চুজ করতে হবে একটা। এটার জন্য তোমাকে কি করতে হবে? ইনফরমেশন গ্যাদার করতে হবে, অনেক কিছু জানতে হবে, তারপরে যদি তুমি ডিসিশন নিবে তুমি কোন ওয়েতে আগাবা। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা দেখি তোমাদের কারো কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা, তোমরা অনেকেই দেখলাম ট্রিপলিতেই অনেক ইচ্ছা। শোয়েব হাসান ট্রিপলি হইতেছে ছোটবেলা থেকে ড্রিম। তারপর আসিফ আল মাহফুজ ট্রিপলিতে অলওয়েজ টার্গেট। আচ্ছা, শ্রেয়া বলছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পরে একটা আপু আছে, হ্যাঁ তার সাথে যোগাযোগ রাখতে পারো। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স সায়েন্সের সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, প্রজ্ঞা বলতেছে রিসোর্স থাকলে কিছু কিছু জিনিস ক্লিয়ার নাই, অনেক কনফিউশনস থাকে। সেটাই বললাম তোমাদের হচ্ছে, মানে আমার সাবজেক্ট রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নাই। আবার অন্য সাবজেক্ট রিলেটেড করতে পারো, কিন্তু বললাম যে তোমরা একটু কমিউনিকেশন স্কিলটা রাখবা, বিভিন্ন বড় ভাই আপুদের সাথে অ্যাড থাকবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হবে কি তাদের অনেক কিছু তোমরা জানতে পারবা আর কি, সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, গেল। আমি টেলিকমিউনিকেশনে ছিলাম, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করতেছিলাম। তো ওই যে ছোট্ট করে আমি তোমাদের বললাম যে আসলে কিভাবে পুরো হোল জিনিসটা কাজ করে থাকে। শুরু করি। এই যে আমি কথা বলতেছি, আমি কি ব্যাখ্যা দিব, যে তোমরা কিভাবে বাংলাদেশ থেকে আমেরিকাতেই অল্প কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তোমরা ওই মেসেজগুলো পেয়ে যাও, আমি সেটার এখন ব্যাখ্যা দিব। এই যে আমি কথা বলতেছি, আমার হইতেছে কি হইতেছে, আগে আমার ষড়যন্ত্র কিন্তু পেট কাটা মধ্যে শোনা। এই যে ষড়যন্ত্র, আমার কাছে শব্দটা খুব মজা লাগতো, বুঝছো? ছোটবেলায় যখন পড়তাম পেট কাটা মধ্যে স দিয়ে লিখতাম, মানে মজা করে আর কি। ষড়যন্ত্র মানে আমাদের যে ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ডটা নড়ে। তোমরা যখন কথা বলবো, আস্তে কথা বলো, তা দেখবে এটা নড়তেছে। এটা যদি না নড়ে তোমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হবে না। এটা তোমরা ক্লাস 9-10-এ পড়ছো না, যে কোনো একটা বস্তু যদি কম্পমান না হয় সেটা সাউন্ড ক্রিয়েট করে না। কোনো একটা বস্তুকে একটু হলেও কাঁপতে হবে। আমাদের ভোকাল কর্ডটা কাঁপে দেখেই মুখ দিয়ে সাউন্ড বের হয়। তো এই সাউন্ডটা ফার্স্টে কোথায় যাচ্ছে? এই যে মাইকে যাচ্ছে। এই মাইক থেকে একটা তার, এই তার নিয়ে কোথায় যাচ্ছে? মোবাইলে যাচ্ছে। আচ্ছা, তো আমার মোবাইলে হলো একটা অ্যাপ দিয়ে আমি তোমাদের লাইভে আসি। দেখো নিচে ছোট্ট করে লেখা আছে ক্যামেরাফাই, এটা একটা অ্যাপ, ঠিক আছে? সো তোমরা তাহলে বুঝতে পারতেছো আমার এই পুরো ডাটাটা সরাসরি ফেসবুকে যাচ্ছে না। আমার এই ডাটাটা, আমি যে কথা বলতেছি, এগুলো আসলে কি সাউন্ড ওয়েভ। তোমাদেরকে আজকে পুরো ডিপলি এগুলো সব জানিয়ে দিই, মানে এগুলো তোমরা কোথাও পাবা না। সত্যি কথা, এইসব নিয়ে আলোচনা, মানে এখন যেগুলো নিয়ে আলোচনা করবো এগুলো তো কোথাও পাবা না। এগুলো জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি যে কথা বলতেছি এটা কি ওয়েভ? সাউন্ড ওয়েভ। তো সাউন্ড ওয়েভটা কিভাবে কি হবে? এই ওয়েভটা ফার্স্টে কোথায় যাবে? এই ওয়েভটা ফার্স্টে যাবে হচ্ছে আমাদের মাইকে যাবে আগে, ঠিক আছে? আমাদের আগে মাইক্রোফোনের সংক্ষিপ্ত রূপ আর কি মাইক বলতেছি। এ মাইক মানে ওই মাইক ভাববো না, ঠিক আছে? মাইক্রোফোন দিয়ে যাবে, গিয়ে এটা কোথায় যাবে? এটা ক্যামেরাফাইতে যাবে, ঠিক আছে? এই যে ক্যামেরাফাই যাচ্ছে এটা ডাটা, এগুলো যাচ্ছে ডাটা বিভিন্ন ধরনের। এই যে সাউন্ড ওয়েভটা, এই ওয়েভটা ইলেকট্রিকে কনভার্ট হচ্ছে, মানে এখান দিয়ে যে তার দিয়ে যাইতেছে, তার দিয়ে কি যাইতেছে? পিঁপড়া যাইতেছে, কে যাইতেছে? এটা হচ্ছে ওয়েভ। এই ওয়েভ থেকে এটা হইতেছে কি তোমার কিসে কনভার্ট হইতেছে? ওই যে আমরা বলি না বিভব শক্তি থেকে গতি শক্তি রূপান্তর, এটা এরকম। এটা হচ্ছে আমাদের শব্দ শক্তি থেকে আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এটা শব্দ শক্তি থেকে
তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, পরে তড়িৎ শক্তিতে রূপান্তরিত এটা ক্যামেরাফাই মানে মোবাইলে আসলো, মোবাইলে এসে ক্যামেরাফাই অ্যাপে আসলো। এখন ক্যামেরাফাই অ্যাপে আমার ফেসবুক আইডিটা লগ ইন করা আছে, ঠিক আছে, ওটা আমি কানেক্ট করে রাখছি। হ্যাঁ, এটা আমার ফেসবুক অ্যাপ থেকেও কানেক্ট করা আছে। তো ক্যামেরাফাই থেকে তাহলে কোথায় যাবে এখন? এইখান থেকে এটা যাবে ফেসবুকে যাবে, ঠিক আছে। তাহলে ক্যামেরাফাই থেকে দেন ফেসবুকে যাবে। খেয়াল করো, আমি কিন্তু সরাসরি ফেসবুক থেকে লাইভে আসি নাই, আমি ক্যামেরাফাই অ্যাপের মাধ্যমে লাইভে আসছি। সো আমার ডাটাগুলা, এই ডাটাগুলা, হ্যাঁ ডাটাগুলা কোথায়? ফেসবুকে আসবে। আচ্ছা, এরপরে কি হবে? এই যে যে মোবাইলে আসতেছে এটা আসলে এই যে ফেসবুক পর্যন্ত আসলো, ভালো কথা, কিন্তু কথা হলো মানে ফেসবুক অ্যাপ মানে মোবাইলে ফেসবুক অ্যাপ পর্যন্ত আসলো, এটা এখন কি করতে হবে? এটা এখন ফেসবুকের সার্ভারে পাঠাইতে হবে। এটার কারণ হচ্ছে, তো আমাদের লাইভটা শেষ হওয়ার পরও কিন্তু ভিডিওটা থেকে যায়। তোমরা কখনো ভাবছো কেমনে ভিডিওটা থেকে যায়? এটার কারণ হলো, আমি যদি এখন লাইভটা এখনই অফ করে দিই তাও ভিডিওটা থেকে যাবে। এটার কারণ হচ্ছে আমাদের ডাটাগুলা সাইমultaneously কি হচ্ছে? এটা আপলোড হচ্ছে। এই যে আমি যে কথা বললাম আপলোড, আপলোড শব্দটা ফেসবুকে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি যে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতেছি প্রত্যেকটা ফেসবুক সার্ভারে চলে যাচ্ছে। তাহলে ফেসবুক অ্যাপ থেকে এটা কোথায় চলে যাবে? ফেসবুক সার্ভারে চলে যাবে। এখন এইখানে কথা আছে, এই ফেসবুক সার্ভারে যে যাবে, এইখানে একটু আমি একটু গ্যাপ দিয়ে দিলাম, ফেসবুক সার্ভার, ফেসবুক সার্ভারে যাবে, এটা হুট করে যেতে পারবে না। কারণ ফেসবুক, আমার অ্যাপ থেকে ফেসবুক সার্ভার কোন জায়গায় তোমরা জানো? ফেসবুক সার্ভার কোন দেশে কেউ কি জানো সঠিকভাবে? ফেসবুক মেইন, ফেসবুকে কয়েকটা জায়গায় সার্ভার আছে, মেইন জায়গা কোনটা তোমরা একটু গুগল করে দেখে নিও ফেসবুকের সার্ভার কোথায়। তো ফেসবুক সার্ভারে সে ডিরেক্টলি আসতে পারে না এখন, কারণ আমার মোবাইল তো চিনে না ফেসবুক সার্ভার কোথায়। এটা কোথায় যাবে জানো? এটা ফার্স্টে স্যাটেলাইটে যাবে। এটা ফার্স্টে কোথায় যাবে? স্যাটেলাইটে। তো ঘটনাটা হলো এরকম, এটা ফেসবুক সার্ভারে তো ডিরেক্টলি আসতে পারে না, এটা হইতেছে স্যাটেলাইট হয়ে তারপর ফেসবুক সার্ভারে যাবে। তো তাহলে আমরা বলতে পারি নিশ্চয়ই ফেসবুক অনেকগুলো স্যাটেলাইট ওনারা বসায় রাখছে, অথবা আগের থেকে স্যাটেলাইট আছে ওইখানে জাস্ট তার কাজ করে। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা চিন্তা করো, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ তোমরা জানো? বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যে এখন বাংলাদেশে কয়েকটা টিভি চ্যানেল চলতেছিল জানো? আগে তো এটা ছিল না। আগে কি তাহলে স্যাটেলাইট ছিল না? অবশ্যই ছিল। আগে তখন বাংলাদেশ ইন্ডিয়া স্যাটেলাইট ইউজ করতো, এখন বাংলাদেশের কয়েকটা চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে সম্প্রচারিত হয়। এটার মিনিংটা কি? এটা মিনিং এখন বুঝাই বলি। মনে করো এটা হলো আমাদের টিভি স্টেশন, টিভি স্টেশন থেকে আমরা বিভিন্ন ধরনের রেকর্ড করলাম, ওগুলো আগে স্যাটেলাইটে যায়। আগে ইন্ডিয়া স্যাটেলাইটে যেত, এখন ওটা বাদ করে বাংলাদেশের স্যাটেলাইটে যাচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট যাচ্ছে। পরে ওই স্যাটেলাইট থেকে আমরা যারা টিভি দেখি ওইখানে আসে। এবার প্রসেসটা হচ্ছে এরকম, সেন্ডার, এখান থেকে ডাটাগুলো স্যাটেলাইটে যায়, তারপর এখানে রিসিভার, তারপর রিসিভারের কাছে আসে। ব্যাপারটা হলো এরকম, ক্লিয়ার? তো ফেসবুক থেকে সরাসরি ফেসবুক সার্ভারে যেতে পারে না, এটা হইতেছে গিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ফেসবুক সার্ভারে যায়, ঠিক আছে, স্যাটেলাইটের মাধ্যমে। আচ্ছা, তো ফেসবুক সার্ভারে আসলো, তো সার্ভারে আসা মানে কি? ফেসবুকে সেভ হয়ে যাওয়া। তার মানে এখন এই যে ফেসবুক যে গ্রুপটা সেটা আমাদের প্রাইভেট গ্রুপ, প্রাইভেট গ্রুপ এটা সেভ হয়ে গেছে। আমার কথা ক্লিয়ার? এখন সার্ভার, ফেসবুক সার্ভারে সেভ হয়ে যাওয়া মানেটা কি? ফেসবুক সার্ভারে সেভ হয়ে যাওয়া মানে এখন এই সার্ভারের সাথে যারা যারা কানেক্টেড তারা সবাই এখন দেখতে পাবে। তো এই যে রাস্তাটা দিয়ে গেল, যে আমাদের ফেসবুক থেকে ফেসবুক সার্ভারে স্যাটেলাইটের মাধ্যমে গেল, এটা কিসের মাধ্যমে গেছে? কোন ওয়েতে গেছে বলতে পারবা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখান থেকে যে এখানে আসলো এটা আসছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এটা টেলিকমিউনিকেশনে এগুলো পড়াইছি আর কি আমাদের, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, হ্যাঁ, মানে এটা হচ্ছে যাচ্ছে। এটা তো এই দেখো, আমি যদি আমার পুরো রুমটা যদি আবদ্ধ করে ফেলি তাও এটা যেতে পারবে। এই যে আমার রুম, কোনো দরজা জানলা কোনো খোলা নাই, সব বন্ধ, তারপর তো তোমরা লাইভ দেখতে পারতেছো কেমনে? এটার কারণ হলো ইলেকট্রোম্যাগনেটিক। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর ফ্লো হওয়ার জন্য মিডিয়ামের মানে আমাদের মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট না। আমার কথা ক্লিয়ার? সাউন্ড ওয়েভ, এই যে দেখো সাউন্ড ওয়েভ কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট। আমার যদি এই তারটা যদি না থাকতো তোমরা কি শুনতে পারতে কিছু? মানে শুনতে পারতাম, ওই যে মোবাইলের আবার ইয়ে আছে না, রিসিভার আছে, ওটা শুনতে পারতাম। বাট আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমি যদি সাউন্ডই করি এবং বাতাস যদি না থাকতো, আমি একটা ভুল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি তার বলে ফেলছি বাতাস। সাপোজ এই রুমে ওয়াইফাই আছে, আমি তারটা খুলে ফেললাম, আমি কথা বলতেছি, মোবাইল দিয়ে রাখছি, ওয়াইফাই আছে, কিন্তু তোমরা কিছুই শুনতে পারতেছো না। কখন? যদি এই রুমে বাতাস যদি না থাকে। কারণ আমার মুখ থেকে সাউন্ডটা আগে মোবাইলে তো পৌঁছাইতে হবে, তারপর তোমরা শুনতে পারবা। তো আমরা বলতে পারি যদি মিডিয়াম না থাকে তাহলে সাউন্ড ওয়েভ থাকে না। বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ভিন্ন, আমাদের কোনো মিডিয়াম প্রয়োজন নেই। এটা হইতেছে
কোনো মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট না, এটা অটোমেটিক যেতে পারে। ঠিক আছে, সো আমরা তাহলে বলতে পারি আমাদের যে ডাটাগুলো, যে আমি যে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছিল, এটা আবার কি করবে, এটা আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে সেটা কনভার্ট হবে। তার মানে তড়িৎ শক্তিটা কিসে রূপান্তরিত হবে, এইখানে তড়িৎ শক্তিটা রূপান্তরিত হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তরিত হচ্ছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্যাটেলাইটের মাধ্যমে ফেসবুক সার্ভারে আসতেছে, তার ফেসবুক সার্ভারের সাথে তোমরা কানেক্টেড আছো, তোমাদের নিজস্ব যে প্রোফাইলটা ওটা তো ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড, তাহলে তোমরা কি করতে পারবা, তোমরা ফেসবুক সার্ভার থেকে এখন ডাটা নিতে পারবা। এখন তোমরা কিভাবে ডাটা নিচ্ছ চলো সেটা এখন দেখি। এটা মনে করো তোমরা, ঠিক আছে, এখানে হচ্ছে তোমরা, তো তোমাদের মোবাইলে যদি এখন তোমরা যদি ওয়াইফাইটা বন্ধ করে দাও বা যদি তোমরা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দাও, এখান থেকে এইখানে কোনো ডাটা আসবে না। আমার কথা ক্লিয়ার? কেন আসবে না চলো এটা ব্যাখ্যাটা আমরা দিই। এটা কারণ হচ্ছে তোমার তো এখানে কোনো রিসিভই হচ্ছে না, তোমাকে যদি রিসিভ করতে হবে ফেসবুক সার্ভারে ডাটা এসে তো লাভ নাই, তোমার যদি নেট না থাকে তুমি দেখতে পারবা না। এটার কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে তো তোমার মোবাইলেই আসে নাই, তোমার মোবাইলে যে আসতেছে কিসের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে না। ওয়াইফাই কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়াইফাইয়ের মাধ্যমে যে আসে, তোমরা যে ওয়াইফাই বলো বা মোবাইল ডাটা বলো, এগুলো সবই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমার কথা ক্লিয়ার? সো তোমাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে বা ওয়াইফাই থাকে, তখন আবার স্যাটেলাইটের মাধ্যমে, আবার ফেসবুক সার্ভার থেকে সরাসরি তোমার এখানে আসতে পারে না, এটা স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু আসে। ঠিক আছে, তোমার কাছে আসবে যদি তোমার ওয়াইফাই থাকে অথবা ডাটা থাকে। সো আমরা তাহলে বলতে পারি আমাদের পুরো দুনিয়াটা এখন কন্ট্রোল হচ্ছে একটা তরঙ্গের মাধ্যমে। সেটা কোন তরঙ্গ? তড়িৎ চৌম্বকের তরঙ্গ। আশা করি আমি এতক্ষণ যা বললাম সবই তোমাদের জন্য নতুন ছিল। তোমরা কে কে এগুলা শেষ, আমার এখানে কথা বলা শেষ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আমি আর কথা বলবো না, এগুলো সবই আলোচনা করা হয় টেলিকমিউনিকেশন টপিকে আর কি। ঠিক আছে, আচ্ছা গুড। তোমাদেরকে আশা করি এই পুরো জিনিসটা আমি বুঝাইতে পারছি, একটু নতুন জিনিস বললাম আর কি। আচ্ছা আমি তো ছিলাম ও, এখন ওই প্রশ্নের আনসারটা এখনো দেই নাই যে কিভাবে এত দ্রুত তোমরা ডাটাগুলো পাও। এটার কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে স্পিড, এই স্পিডটা হচ্ছে আলোর বেগ। আবারও বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডটা, এই স্পিডটা কত জানো তোমরা? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন তোমাদের আমি ব্যাখ্যা দিব এই ভ্যালুটা আসলে কত বড়। খেয়াল করে দেখো, 3-এর পরে আমরা কয়টা শূন্য দিব? 8টা শূন্য। দেখো যে এটা ভ্যালুটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 30 কোটি সে মিটার যাচ্ছে, 30 কোটি মিটার সে যাচ্ছে 1 সেকেন্ডে। খেয়াল করে দেখো 1 সেকেন্ডে। এটার মিনিং তোমরা জানো? মিনিংটা চলো আমরা বোঝার চেষ্টা করি। পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি কত? 2π বড় হাতের আর না, তাহলে 2 × আর এর মান কত? 6.4 × 10⁶। ঠিক আছে, যদি আমরা ক্যালকুলেটারে যদি এটা ভ্যালুটা বের করি, আমরা পৃথিবীর পরিধি বের করতেছি। যারা ভাবতেছো ভাইয়াতে অতিরিক্ত জিনিস পড়াচ্ছে কেন, এটা কারণ হচ্ছে আমাদের 4টা ক্লাস, আমাদের অনেকগুলো ক্লাস, আমরা ইজিলি শেষ করতে ফেলতে পারবো, তোমাদের এত চিন্তা করা লাগবে না। এটা আসতেছে 40212480 4 5 6 7, বা এটা 4 × 10⁷। এইটা আসছে আমার। খেয়াল করে দেখো, মানে আমার এই ভ্যালুটা আসছে আর কি এত, পৃথিবীর পরিধি হলো এত মিটার। হ্যাঁ, আর আলো হইতেছে 1 সেকেন্ডে যায় এত মিটার। এবার একটু চিন্তা করে দেখো কি ভয়ঙ্কর অবস্থা। পুরা পৃথিবীর পরিধি আলোর 1 সেকেন্ডের সমানও হয় নাই। আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 30 × 10⁷। তাহলে এই যে 10⁷ 10⁷ মিলে গেল। তাহলে আমরা যদি এটা দিয়ে এটা যদি ভাগ করি, স্পিড দিয়ে যদি আমরা পরিধি ভাগ করি, তাহলে আমাদের কত হয়? 30 × 10⁷ ডিভাইডেড বাই 4 × 10⁷। এটা কাটাকাটি যায়, 30/4 হয়। এটার মান কত? প্রায় 7.5 এর মতো। এটার মিনিং তোমরা বুঝো না? এই যে দেখো, আমি স্পিডকে দিয়ে পরিধি ভাগ করছি, এটার মানে কি? আলো 1 সেকেন্ডে 30 × 10⁷ মিটার পথ অতিক্রম করে, আর পুরো পৃথিবী হলো এত মিটার পরিধি আর কি।
তো তার আমরা বলতে পারি আলো এইখান থেকে এইখানে যে পুরোটা ঘুরে আসে, এটা কি একটা পরিধি না? তো একটা পরিধি হলো ওর এত মিটার, কিন্তু আলো তো 1 সেকেন্ডে এর চেয়ে বেশি যায়, আলো তো 1 সেকেন্ডে 10⁸ চলে যায়। তার মানে এই যে 7.5 বের করলাম, এটা মিনিংটা হচ্ছে আলো 1 সেকেন্ডে পুরো পৃথিবীকে 7.5 বার অতিক্রম করে। আমার কথা ক্লিয়ার? আলো 1 সেকেন্ডে পুরো পৃথিবীকে, আমি তোমাদেরকে প্রমাণ করে দিলাম, মানে করতে পারে আর কি, আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিলাম আলো 1 সেকেন্ডে এই পুরো পৃথিবী এখান থেকে শুরু পুরোটা ঘুরে, এটা মানে বুঝো তোমার কি ভয়ঙ্কর অবস্থা, এটা কত বিশাল। তুমি বাংলাদেশ থেকে পুরো পৃথিবী ঘুরে আবার বাংলাদেশে আসা মানে তুমি বুঝো, ওগুলো ইমাজিনের বাইরে। আলো 1 সেকেন্ডে 7.5 বার পৃথিবীর অতিক্রম করতে পারে। ঠিক আছে, তুমি তোমার যে কোনো ফ্রেন্ড, বাট এটা একটা আইকিউর মতো আসতে পারে, এত অঙ্ক করবা না, এখন মুখস্থ। আলো 1 সেকেন্ডে কতবার পৃথিবী অতিক্রম করে? 7.5 বার, প্রায় 7.5 বার। তার মানে খেয়াল করে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা, এই তুমি মেসেঞ্জারে বাংলাদেশে বসে একটা মেসেজ পাঠাইলা, আমেরিকা কি মানে পুরো পৃথিবী ঘুরে আসে? না, বাংলাদেশ যেখানে, আমেরিকা কি পুরোটা ঘুরে আবার সেখানে আসে? ধরো বাংলাদেশ এখানে, আমেরিকা এখানে, তাহলে এতটুকু ঘুরতে হয়, মানে একবারও তো ঘোরা লাগতেছে না, একবারও ঘোরা লাগতেছে না, 7.5 বার ঘুরলে সেটা 1 সেকেন্ড যায়। এই যে খেয়াল করো, প্রতি সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে যে 7.5 বার পৃথিবীর যদি অতিক্রম করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে আমেরিকা পাঠাইতে আর কতক্ষণই লাগবে? আমার কথা ক্লিয়ার? সো আমরা তাহলে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আলোর বেগে যায়, আলোর বেগে কোনো কিছু গেলে সেটা এত স্পিডে যায় যেটা আমরা চোখ দিয়ে আমরা ধরতে পারি না। এই জন্য আমি যা কথা বলতেছি এটা সরাসরি তোমাদের কাছে চলে যাচ্ছে, একেবারে সরাসরি, মানে সরাসরি বলতে মানে বুঝতে পারছো, এটা তো স্যাটেলাইট হয়েও যাচ্ছে, কিন্তু কত স্পিডে যাচ্ছে আশা করি তোমরা অনুধাবন করতে পারতেছো যে 1 সেকেন্ডে যদি 7.5 বার পৃথিবী অতিক্রম করে, তাহলে তোমার কাছে যেতে কতক্ষণ লাগবে? ঠিক আছে, এখন এই যে আলোর বেগ, আলোর বেগটা কিভাবে এত আসছে আমি এখন তোমাদের প্রমাণ করে দেখাবো, মানে আলোর বেগের সূত্র আর কি। এগুলা হইতেছে তোমার জেনারেল কিছু নলেজ, যেগুলো আসলে জানা উচিত, এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু এগুলা মানে এগুলো শিখলে নিজের কাছে ভালো লাগে আর কি, মানে যারা একটু সায়েন্স লাভার তাদের অটোমেটিক এগুলো ভালো লাগবে। ঠিক আছে, আমরা নেক্সট শিখবো হলো আলোর বেগ। তো সূত্র আমরা এখন শিখবো যে c = 1/√/μr ε/r। এখন তোমাদেরকে এই দুইটা জিনিস সম্পর্কে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, তার আগে তোমাদের একটু কমেন্ট চেক করি। আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রশ্ন আসে নাই? আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রশ্ন আসে নাই। সো আমি তাহলে এই টপিকের উপর তোমাদের কিছু ম্যাথ দেখাবো এবং বিস্তারিত ব্যাখ্যাটা আমি তোমাদের বলবো। আচ্ছা, এগুলোর আসলে পরিচয়গুলো আসলে দিই। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এই ε/r এটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এটা নিয়ে আমি একটু আলোচনা করব। আর আলোচনা করব μr, এটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, আমরা এই দুটো নিয়ে এখন ছোট্ট করে আলোচনা করব। সেটা হলো তোমরা এগুলোর সাথে পরিচিত হইতা যদি এইচএসসি 21 সাথে পরিচিত, সেটা হলো তোমরা এপসিলন তো সবাই পরিচিত, এটা তোমরা পড়ছিলা, ওই যে 1/4πε, এটা সবাই তো পড়ছো। ওই যে কুলম্ব বল ক্লাস 9 পড়ছো, যে F = q1 q2/d²। এই যে এটাই তো, ওইটা 8.15 যে ভ্যালুটা ছিল ওইটা। ε/r এটা বাংলা নাম কি? আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এটা মানে হলো, তোমাদের একটু ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করি, সেটা হলো যে কোন একটা বস্তুর মধ্য দিয়ে বা কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে ইলেকট্রন কত স্পিডে যেতে পারে সেটা আর কি। যেমন আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ভেদ্যতা মানে কি? সেটা ভেদ করে যাওয়া। এখন সাপোজ তুমি কপারের কথা বলতে পারো, ইলেকট্রন ফ্লো অনেক ভালো হয়, ইলেকট্রনের স্পিড ভালো থাকে। তারপরে তুমি অ্যালুমিনিয়াম কথা বলতে পারো, অ্যালুমিনিয়াম তো ইলেকট্রন ফ্লো ঠিকমতো হয় না। লোহার কথা বলতে পারো, খুব ভালো ইলেকট্রন ফ্লো হয়। কাঠের কথা বলতে পারো, ইলেকট্রন ফ্লোই তো হয় না।
এইগুলাই হলো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আর কি, মানে কোনটার মধ্যে কত বেশি ভেদ করতে পারে সেইটা। এরপর আসো আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতা মানে কি, চৌম্বক যে ম্যাগনেটিক রেখাগুলো থাকে, তোমরা তো জানো যে চুম্বকের কি থাকে, দুইটা পোল থাকে, সাউথ পোল নর্থ পোল থাকে। হ্যাঁ, তো সাউথ পোল নর্থ পোল থেকে উল্টা এখান থেকে যদি আমি আঁকি সাউথ নর্থ, সাউথ থেকে বের হয় নর্থে গিয়ে ঢুকে, এটা তো তোমরা জানো। তো এই যে বের হয়ে আবার ঢুকে যে চৌম্বক বড় রেখাগুলা, এগুলা সবগুলোর মধ্যে দিয়ে ঠিক মতো ঢুকতে পারে না, কোনোটার মধ্যে দিয়ে খুব দ্রুত ঢুকতে পারে, কোনোটার মধ্যে দিয়ে স্লোলি ঢুকে। তো যদি বেশি ঢুকতে পারে তখন তার এই এটাকে বলা হয় নিউ আর, ঠিক আছে, এটাকে তখন তার নিউর ভ্যালুটা অনেক বড় হয়ে থাকে আর কি, ঠিক আছে। মানে এইটা হইতেছে কি আমরা ইটা বলে থাকি, এটার নাম হইতেছে ইটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মিউ। আচ্ছা যাই হোক, তোমরা তাহলে বুঝছো যে চৌম্বক প্রবেশ্যতা যদি বেশি হয় তাহলে মিউ আর এর মানটাও বেশি হয়। আচ্ছা, আর কি বুঝাবো এই রিলেটেড আমরা এখন একটা অঙ্ক করব। হ্যাঁ, আচ্ছা, এখানকার তোমরা কিন্তু ভ্যালুগুলো তোমরা জানো, এখান থেকে আমি সি এর মানটা বের করব, এখান থেকে আমরা সি এর মানটা বের করতে পারবো যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই। এটা তো আর মানে হচ্ছে রিলেটিভ। আমি তোমাদের আর নিয়ে যদি একটু আলোচনা করি, এইটা আবার সমান হইতেছে কে আর ইন্টু নিউ ও। তো এটা মানে হইতেছে কি বায়ু মাধ্যমে, এটা কি বায়ু মাধ্যমে, ঠিক আছে। এখন আর এটা হইতেছে গিয়ে উক্ত মাধ্যম। এটার মিনিংটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরা যাক তোমাকে প্রশ্ন করা হলো বায়ু মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা কত, এটা মান হচ্ছে মুখস্থ। বায়ু মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতার মানটা মুখস্থ, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার কত জানি, ভুলে গেলাম তো, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে। আচ্ছা, তো যদি বায়ু না হয় তখন কি হবে, সাপোজ বায়ু না হয়ে পানি হইলো, তো পানি হইলে তখন কে আর এর একটা মান থাকবে। যেমন তোমাদের একটা অঙ্ক আছে, ইসাক স্যারের বইয়ের অঙ্কটা হচ্ছে 448 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটা। পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা হইল গিয়ে 80। পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা কত, 80। পানির এই যে মিউ ভেদন যোগ্যতা মানে কে আর, এই ভ্যালুটা হচ্ছে 80, ঠিক আছে। এটা পানির এটা যদি 80 হয় তাহলে তোমরা কি বসাবে 80, তাহলে পানির জন্য মিউ আর এর মান কত হবে 80 ইন্টু মিউ নট। তো মিউ নট এর মান কত, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -1। এমনি অঙ্কগুলো করবা। আমার কথা কি বুঝতে পারতেছো, যে পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা যদি বলা দেয় তখন সেটা কে আর এর মান, এই যে কে আর এর মান, তখন সেটা মিউ আর এর মান না, ঠিক আছে। আমরা একটা অঙ্ক করলে সব ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, চলো এটা আমরা এখন সলভ করি। তো আমাদের কার কার মান দিয়ে দিচ্ছে দেখো, পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা, ভেদন মানে কোনটা, ওই যে মিউটটা, তাহলে এটা আমাদের 80, ঠিক আছে। মিউর জন্য যেটা থাকে মানে কে আর, এটা কত 80। আচ্ছা, তারপরে চৌম্বকের যেটা, ঠিক আছে, চৌম্বকের জন্য যেটা সেটার মান কত 0.22। তো আমরা তাহলে মেইন সূত্র যদি দেখি 1/√ওভার মিউ আর এপসাইলন আর। তোমাদের এটাও লেখা দিছিলাম যে মিউ আর মানে কি, মিউ আর মানে কি ছিল, কে লিখে আমরা আর লিখতাম, তারপর কি লিখতাম মিউ লিখে নট লিখতাম, ঠিক কিনা। আচ্ছা, এবার এপসাইলন আর, এখন যেহেতু দুইটা সেম আর হয়ে যেতেছে তো আমরা অন্য কোন একটা নাম দিয়ে দিতে পারি, এপসাইলন কে নাম দিয়ে দিলাম, যাও অন্য কিছু একটা, বা পি নাম দিয়ে দিলাম, এপসাইলন পি, অন্য যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো।
তাহলে এটা যদি এপসিলন পি হয় তাহলে কি হবে কে পি আর কি হবে এপসিলন নট হবে না? আমার কথা কি বুঝতে পারতেছো? এইটাকে আমি লিখলাম এইটা, মানে কিছুই না, একটা কে থাকবে আর ওই যে নটেরটা থাকবে আর কি। তো নটেরটা মান তো তোমরা মুখস্থ পারো, নিউ নটের মান হলো 4 পাই ইনটু 10⁻⁷, আর এপসিলন নটের মান তো সেই ক্লাস 9 মুখস্থ করছো 8.854 ইনটু 10⁻12। ঠিক আছে, এগুলো তো মুখস্থ করছো। তাইলে আমরা এপসিলন নটের মানটা আলাদা আর নিউ নটের মানটা আর এপসিলন নটের মানটা আমরা আলাদা করে ফেলবো। আলাদা করলে কি হয় 1/√/, কে আর কে পি। আমি কেন এটা পি নাম দিলাম, কারণ দুটো তো সেম নাম হয়ে যাবে, কে আর সেম নাম হলে ঝামেলা না, এই জন্য পি নাম দিছি। আর 1/√/, মিউ নট এপসিলন নট, এটাই তো আমাদের সি, এটাই হচ্ছে আমাদের আলোর বেগ। ঠিক আছে, সি এর সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু 1/√/ মিউ নট এপসিলন নট। খেয়াল করে দেখো নট লেখা, নট মানে হলো মান মুখস্থ, এই যে নটের মানগুলো মুখস্থ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে বসাই দেই 1/√/, কে আর এর মান কত ছিল 80, আর কেপির মান তাহলে কত হবে 0.22, তাহলে 0.22 আর ইনটু আলোর বেগ তো মুখস্থ পাবে। এটা যদি তোমরা ক্যালকুলেটর বসায় দাও তোমাদের মান আসবে 2.28 ইনটু 10⁻8। এই মানটা আমার আসবে 2.28 ইনটু 10⁻8। ঠিক আছে, তোমরা এখন আমাকে কমেন্টে বলো এই অঙ্কটা বুঝছো কিনা। কে কে বুঝছো তাড়াতাড়ি বলো, আমি সামনের টপিকে চলে যাব। ঐশ্বর্য বুঝছি, শশী, সাবিহা, সাহারা, আচ্ছা নুসরাত হাসান কোনটা বুঝো না একটু আরেকবার বলো। নুসরাত হাসান তুমি বলছো একটু আরেকবার বলতে। আচ্ছা আমি আরেকবার আবারও বলি, এটা হইতেছে আমাদের মিউ আর এপসিলন পি, এটা হলো মেইন সূত্র। আবার মিউ আর এর আবার আলাদা সূত্র কি, একটা কনস্ট্যান্ট কে থাকবে আর মিউ নট থাকবে, মিউ নটের মানটা মুখস্থ, কিন্তু যে কনস্ট্যান্ট কে থাকবে ওটা মানটা মুখস্থ না, এটা প্রশ্নে দিয়ে দিবে। ঠিক আছে, এই যে প্রশ্নে দিয়ে দিছে 80। তারপরে এপসিলন পিও সেম অবস্থা, একটা কে থাকবে আর একটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, মানে কে থাকবে আর একটা হচ্ছে মুখস্থ মান থাকবে, মানে কে ইনটু মুখস্থ মান, এরকম কে ইনটু মুখস্থ মান। তো এপসিলন পি এর ক্ষেত্রে আমাদের যে কে এর ভ্যালুটা সেটা আমি কে পি নাম দিলাম। তো কে পি এর ভ্যালু কত 0.22। ঠিক আছে, এই 0.22 আর এপসিলন নটটাকে আলাদা করে ফেললাম। এখন বলতে ভাইয়া কেন আলাদা করছেন, এটা আলাদা করার রিজন হলো এটা যদি আমরা আলাদা করে ফেলি যে ভ্যালুগুলো থাকে এটাই আমাদের সি এর ভ্যালু, মানে এটা একটা সূত্র যে সি ইজ ইকুয়াল টু 1/√/ মিউ নট এপসিলন নট, এটা হলো সূত্র। মানে আমাদের যে সি এর সূত্র এখানে এপসিলন নিচে নট লেখা থাকে, নট। তো নটগুলো আমি আলাদা করে ফেলে তোমার সি এর ভ্যালু এসে পড়ে, তাই না? ক্যালকুলেটর বসানোর দরকার নেই, তুমি আরেকভাবে করতে পারতাম, মিউ নটের মানটা বসাই দিতে পারো, এপসিলন নট মান বসাইতে পারো, একই অ্যান্সারই আসবে। এটা যদি তোমরা ক্যালকুলেটর বসায় দাও তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা আমরা এখন আমাদের পরবর্তী টপিকে যদি চলে যাই, ওকে আমাদের নেক্সট একটা চার্ট আছে দৃশ্যমান আলোর বর্ণালী। আমরা এখন তোমাদেরকে কিছু পড়া দিয়ে দিব, সেটা হলো বাসার কিছু পড়া দিব, বিশেষ করে যাদের মেডিকেল ইচ্ছা তারা একটু গুরুত্ব দিয়ে এখন। ঠিক আছে, আমি আরো পড়াবো, সমস্যা নাই। এখন বাসার কিছু একটা পড়া দিচ্ছি, সেটা হচ্ছে অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভার্সিটি যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা তাদের লাগবে না, কিন্তু যাদের ভার্সিটি প্লাস মেডিকেল, ঠিক আছে, মেডিকেল ইচ্ছা তাদের জন্য কিন্তু এই পেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না তোমাদের ক্লিয়ার দেখাতে পারবো কিনা, তারপর আমি চেষ্টা করি, আমি একটু ফোকাস করার ট্রাই করি। তোমরা বাসায় কি পড়বো আমি একটু দাগাই দিই। ঠিক আছে, এই যে দেখো, আচ্ছা হ্যাঁ ফোকাস হয়েছে। এই যে দেখো দৃশ্যমান আলোর বর্ণালী, এখানে দেখো এই যে বেগুনি, নীল, এই দেখো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, এখানে একটা রেঞ্জ দেখতে পাচ্ছ, এগুলো মুখস্থ করবা। হ্যাঁ বেগুনি আলো এগুলো তরঙ্গ দৈর্ঘ্য আর কিছু না, এগুলা মেডিকেলে কিন্তু খুব আসে।
ঠিক আছে, মেডিকেলের জন্য আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটি সব কিন্তু ম্যাথ দিবে না। তারপরে দেখো কি লিখছে, তড়িৎ চৌম্বকীয় স্পেকট্রাম বা বর্ণালী। এই যে বর্ণালীগুলা, এই বর্ণালীগুলো দেখো, সিরিয়ালটা মনে রাখবা, সর্বপ্রথম হলো বেতার তরঙ্গ সিরিয়ালটা, তারপরে কি অবলোহিত সিরিয়ালে মুখস্থ করবা, এগুলো আমি ভাইভাতে জিজ্ঞাসা করবো। অতি বেগুনি, এক্স রশ্মি, গামা রশ্মি, বাম থেকে ডান পর্যন্ত সিরিয়ালে মুখস্থ রাখবা, ঠিক আছে। এরপর দেখো এখানে আরেকটা চার্ট আছে, এটা একটু ক্লিয়ার না, বাট তোমরা বই দেখলে বুঝা ফেলো, একটু মাথায় ঢুকায় রাখো। এই যে সারণী 1, এটা কিন্তু সাধারণত স্যারের বইও আছে, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বৈশিষ্ট্যমূলক ছক। এই দেখো এই যে এটা বুঝা যাচ্ছে না, বাট আমি বুঝতেছি যে বেতার তরঙ্গ, এই যে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পরিসর তুমি মুখস্থ করছোই। তারপরে এখান থেকে কি কি মানে কোথা থেকে বেতার তরঙ্গ হয়, এই যে অ্যান্টেনা, তারপরে স্পন্দিত তড়িৎ বর্ণালী, হ্যাঁ, কেন নিঃসরণ হয়, তোমাদের এগুলো সব দরকার নাই, এই যে বৈজ্ঞানিক প্রয়োগ এইটা পুরোটা বাদ, লাস্টের এটা পুরোটা বাদ, ঠিক আছে। তারপরে নিঃসরণের কারণ এটাও বাদ দিতে পারো, তোমরা প্রথম 3টা পড়বা, কি কি, তরঙ্গের পরিধি আর কেন নিঃসরণ হয়, নিঃসরণের উৎস, এই 3টা জিনিস প্রথম 3টা পড়বা আর কি, এগুলো আমি ভাইভাতে জিজ্ঞাসা করবো। আমি আবারও বলি, ভাইভাতে খালি কখন না, এইবার এই অবজেক্টিভগুলো আস্ক করবো, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত। পরে আবার বললো না ভাইয়া আপনি কখন বলছেন এগুলো, লাইভ যদি ঠিক মতো না করো তাইলে তো বুঝবা। আচ্ছা, এরপর তোমরা অনেকে কারেক্ট আনসার দিয়েছো, গুড, আমার ভালো লাগলো দেখা। খুব ইজি একটা প্রশ্ন ছিল, আমরা জানি সি ইকুয়াল টু কি ছিল, 1/√μ0 এটাই তো ছিল, তাই না, বা কি হবে, এটার ওই পাশে পাঠাইতো, তাহলে কি হবে 1/c। তো সি এর একক কি ছিল, মিটার পার সেকেন্ড, তার মানে কি এখানে হবে মিটার, এখানে হবে সেকেন্ড, পরে সেকেন্ড এখন উঠে যাবে, তাহলে আনসার হবে s/m। আনসার হবে s/m, অথবা এই যে এইটা এভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়, ঠিক আছে। টানটানা হয়ে গেল, আমাদের এটা এককটা শেখা হয়ে গেল। আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে তরঙ্গ মুখ। বুঝে 3 নম্বর পয়েন্ট লিখছিলাম না, তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ। তো তরঙ্গ মুখের বেসিকটা যদি তোমাদের বোঝায়, মানে তরঙ্গের একটা মুখ থাকবে যে আসলে সে কোন দিকে ফ্লো হচ্ছে। তো তরঙ্গ মুখের কন্ডিশন আছে, কন্ডিশন হলো তারা সমদশা হইতে হবে। কি হইতে হবে, সমদশা হইতে হবে। আর আমাদের আরেকটা কন্ডিশন আছে, সেটা কি, তরঙ্গ দৈর্ঘ্য সেম হইতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম হইতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখন বেসিক শুরু করি। ধরা যাক একটা সোর্স, এটা হলো এস, একটা সোর্স, এখান থেকে একটা তরঙ্গ ছড়াবে। তো তোমরা জানো তরঙ্গগুলো কিভাবে ছড়ায়, নর্মালি যেভাবে ছড়ায় তরঙ্গগুলো। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ কত, আলোর বেগ মানে c, এবং সেটা ধরা যাক টি সময়ে, t1 সময়ে সেটা একটা পথ অতিক্রম করলো। তা আমরা কি জানি, আমরা জানি দূরত্ব সমান সমান বেগ ইনটু সময়। তাহলে আমরা কি বলতে পারি, s1 সমান সমান ct1। এই যে দূরত্ব সমান সমান বেগ ইনটু সময়, বেগের মান c আর সময়ের মান t1, তাহলে আমরা বলতে পারি s1 সমান সমান ct1। তো এটা মনে করে এই যে এখান থেকে এতটুকু হলো আমাদের s1, ঠিক আছে। আচ্ছা, এরপর s2 সমান সমান কি হবে, ct2, মানে t1 সময়ে, মানে সহজ বাংলা ভাষায় বলি, এখান থেকে একটা তরঙ্গ আমি ছাড়ছি, আমি মনে করো কিছু একটা চাপ দিয়ে একটা তরঙ্গ ছাড়লাম, এই তরঙ্গটা মনে করো 2 সেকেন্ডে এখান থেকে এতখানি আসলো, তাহলে তরঙ্গ মুখটা হবে এই যে, এইটা হবে তরঙ্গ মুখ, এই যে এইটা। এরপর মনে করো আরো 1 সেকেন্ড গেল, তরঙ্গটা ছড়াবে, তাহলে আরো সামনে যাবে। তো ধরা যাক 3 সেকেন্ড পরে সে এইখানে আসলো, এটা মনে করো t1, এটা t2 এর জন্য, এটা দূরত্ব কত, s2 না, তাহলে s2 সমান সমান কত, ct2, তখন তরঙ্গ মুখটা হবে এইটা। তাহলে আমরা বলতে পারতাছি যতই সামনে যাবে তরঙ্গ মুখটা তত বাড়তে থাকবে। এই পুরো আকৃতিটা গোলকীয়, তো যদি গোলকীয় হয়ে থাকে তখন সেটাকে আমরা গোলকীয় তরঙ্গ মুখ বলে থাকি, গোলকীয় তরঙ্গ মুখ বলে থাকি। এখানে একটা কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট হলো এই দুইটা পয়েন্ট, যে এই তরঙ্গ মুখের এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে কার কার মান সমান, তারা দশা সেম এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যটাও সেম। ক্লিয়ার? এটাই ছিল আমাদের বেসিক, যে একটা তরঙ্গ মুখে প্রত্যেকটা বিন্দুতে তরঙ্গ দৈর্ঘ্য এবং দশাটা সেম থাকে, এবং যত সময় যেতে থাকে এটা আরো বড় হতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল আমাদের তরঙ্গ মুখের বেসিক আর কি। আমরা এখন নেক্সট টপিকে চলে যাব। মানে এটা জাস্ট একটা অনুধাবন টাইপের আর কি। হ্যাঁ, আমরা এখন হাইগেন্সের নীতিতে চলে যাব। হাইগেন্সের নীতি আসলে কি কি বলছে সেটা দিয়ে আমরা এখন আলোচনা করব।
আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে হাইগেনসের নীতি। আমি আগে তোমাদের নীতিটা পড়ে শোনাই। হ্যাঁ, আমি বইয়ের মতো করে নীতিটা পড়ে শোনাচ্ছি, আজকে কোনো ব্রেক দিব না, একবারে পড়া শেষ করে দিব আর কি। তো নীতিটা হচ্ছে, কোনো একটি তরঙ্গ মুখের, খেয়াল করো, কোনো একটি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু, তার মানে কি, এই যে আমরা যে আঁকছিলাম না কোনো একটা তরঙ্গ মুখের অবস্থিত, যে এই যে মনে করো একটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু, আমি তোমাদের বিবৃতি প্রত্যেকটা শব্দ বুঝাবো। কোনো একটি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু কম্পন বা আন্দোলনের এক একটি উৎস হিসেবে বিবেচিত হয়। এটার মিনিং হলো যে আমি এইখান থেকে যে একটা ছাড়ছিলাম না, এইভাবে আবার ছাড়ছিলাম এখানে আবার প্রত্যেকটা, ওই যে বিন্দুর কথা বললাম না, প্রত্যেকটা বিন্দুতে সমদশা, এই প্রত্যেকটা বিন্দু আবার এক একটা করে ছাড়ে। কাহিনী বুঝছো? অয়ও আবার এক একটা করে ছাড়ে, অয়ও আবার এক একটা করে ছাড়ে, এইটাই হলো কাহিনী। তার মানে আমরা বলতে পারি, আবার এইখানে আসো, অয়ও এক একটা করে ছাড়ে, অয়ও মনে করে এক একটা করে ছাড়ে, অয়ও মনে করে এরকম করে ছাড়ে। তাহলে আমরা আসলে বলতে পারি তরঙ্গটা আসলে কিভাবে ছড়ায়, যে যতগুলো বিন্দু আছে এটা আসলে ছড়াইতেই থাকে। আচ্ছা, এগুলো হলো গৌণ উৎস, এটা ছিল আমাদের মুখ্য উৎস, এটা আমাদের কি, এটা হলো আমাদের মেইন পয়েন্ট, এখান থেকে তরঙ্গটা ছড়াইছে, তাহলে এইটাকে আমরা বলবো মুখ্য উৎস, ঠিক আছে। আর এই যে যেগুলো থেকে আমাদের কাছে ছোট ছোট আকারে ছড়াবে সেগুলোকে কি বলা হয়, গৌণ উৎস, ঠিক আছে। তো আমাদের একটা হলো মুখ্য উৎস, আরেকটা হলো গৌণ উৎস। আচ্ছা, এইটাই ছিল আমাদের বেসিক আর কি, হাইগেন এইটাই বলছিল। এরপর বক্রতা সম্পর্কে একটু আলোচনা করি। ওই যে বেঁকে যাওয়া, ও যে বেঁকে যেতেছে, যত দূরে যাবে তত কম বাঁকবে, মানে খেয়াল করে দেখো, যত দূরে যাচ্ছে সে কত বড় হচ্ছে না, কোনো জিনিস বাইরে গেলে কি কম বাঁকে না, দেখো এই দেখো যত বড় হবে, বড় হলে কি, এই যে একটা নির্দিষ্ট বিন্দু ধরে এখান থেকে এতটুকু ধরো, এটা সরলরেখা হয়ে যাচ্ছে না, এখান থেকে ধরো, এইখান থেকে যদি এখানে ধরে, এটা কি সরলরেখা, এটা তো একটা বক্ররেখা। কিন্তু যখন বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তোমরা ডিফারেন্সিয়েশন করছো না, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সেটাকে অনেক বড় ধরে নেয়, তখন এটা ভাগ করে, তখন সেটাকে সরলরেখার মতো হয়ে যায়। এখান থেকে এতটা সরল, মানে যত বড়, যখন ছোট হবে এটা একটু বক্ররেখা ছিল, আর যখন ছোট দেখো পুরো বক্ররেখা, মানে বাঁক নিচ্ছে। কিন্তু যত বড় হয়ে যাবে তত সেটা কি হয়, বক্রতাটা কমতে থাকে, এটা হাইগেন বলে গেছে আর কি। আচ্ছা, এখন আমরা শিখবো হলো সমতল তরঙ্গ, আর একটা হলো গোলকীয় তরঙ্গ। সমতল তরঙ্গ কি আর গোলকীয় তরঙ্গটা কি, আমরা সেটা দেখব। আমাদের টপিকের নাম হচ্ছে এখন সমতল তরঙ্গ। তো সমতল তরঙ্গ মানে হচ্ছে, আগে একটা সমতল আইকা নিবা, সমতল আইকা নিয়ে তরঙ্গগুলো খালি আইকা দিবা, শেষ, ঠিক আছে। এই যে এরকম এমনে 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 এমনে, এটা হচ্ছে সমতল তরঙ্গ। বাট একটু আগে যেটা আঁকছিলাম ওটা কিন্তু গোলকীয় তরঙ্গ ছিল, মানে ছড়াবে, মানে ছড়াবে, গোলক আকৃতি হয়ে সে ছড়াবে। আমি একটু তোমাদের দায়িকা দেখাই, এই যে সে যে ছড়াবে, এটা গোলক আকৃতি হয়ে ছড়াবে। খেয়াল দেখো পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে দেখো এখানে প্রত্যেকটা যে বিন্দুতে গিয়ে শেষ হচ্ছে, এটা কিন্তু একটা সমতল তৈরি করছে। আর এখানে খেয়াল করো, ও হচ্ছে এই বিন্দু, মানে একেবারে সামনের বিন্দুটা, মাথা, এটা দেখো মাথাটা একটু সামনে, এটা ছিল এই বরাবর, এটা সামনে চলে গেল, এটা আরো সামনে, দেখছো ডানে দিকে চলে যাচ্ছে, আবার নিচে থেকে বামে চলে যাচ্ছে। তো এটা পুরোটাকে একটা গোলক তৈরি করছে না, তাহলে এটাকে আমরা নাম দিতে পারি সমতল তরঙ্গ, আর এটাকে নাম দিতে পারি আমরা গোলকীয় তরঙ্গ মুখ, ঠিক আছে। এখন সমতলীয়, আর একটা হচ্ছে গোলকীয়। তো হাইগেনসের নীতির মাধ্যমে হচ্ছে আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটা প্রমাণ করা হয়, দুইটা ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে, আমাদের প্রমাণগুলো লাগে না আর কি। আচ্ছা, সমস্যা নেই, ঐশ্বর্য তুমি পরবর্তীতে রেকর্ডে দেখে নিও, হ্যাঁ, আগের টপিক মিস করছো, সমস্যা নাই, তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা এখন কি শিখবো, আমরা এখন কি শিখলাম, সমতল তরঙ্গ কিভাবে আঁকে, তারপর গোলকীয় তরঙ্গ কিভাবে আঁকে সেটা। আচ্ছা, ও নেক্সট যে প্রতিফলন প্রতিসরণ, এই হাইগেনসের নীতির মাধ্যমে দুইটা প্রমাণ আছে, এই প্রমাণগুলো তোমাদের শেখা লাগবে না, এই প্রমাণগুলো তোমাদের লাগবে না, প্রমাণ করে কি বাইর হয় শুধু সেটা জানলে হবে।
হাইগেন্সের নীতি ব্যবহার করে হাইগেন্সের নীতির প্রয়োগ ও নীতির ফলে আমরা দুইটা সূত্র পাই, একটা হচ্ছে কি প্রতিফলনের সূত্র পাই আর একটা প্রতিসরণের সূত্র পাই। প্রতিফলনের যে সূত্রটা আমরা পাই সেটা সূত্রটা আমরা সবাই কিন্তু জানি যে সাইন আই ইজ ইকুয়াল টু, আমরা কি শিখছিলাম না সরি ওই যে প্রতিফলন আর প্রতিসরণ কোণ সমান, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। এটা আমরা কিসের থেকে হাইগেন্সের নীতি থেকে পাই, প্রতিফলন কোণ এইটা। আচ্ছা 2 নম্বর হলো প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রে আমরা রুলস জানি যে মিউ সমান সমান সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এই যে প্রমাণটা, এই প্রমাণটাও আসছে হাইগেন্সের নীতি থেকে। ঠিক আছে, কেমনে আসছে এগুলো তোমাদের লাগবে না, এগুলো তোমরা স্কিপ করতে পারো, কিন্তু প্রমাণটা আসছে হাইগেন্সের নীতি থেকে। ওকে, তাহলে দুইটা প্রমাণ করলাম, একটা কি কি, একটা হচ্ছে গিয়ে প্রতিফলনের ক্ষেত্রে প্রমাণটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান। কারণ আপতন কোণটা আসলে কি আমি একটু ব্যাখ্যা দিই। ধরা যাক এটা একটা তল, এখানে যে অ্যাঙ্গেলটা আই, এই সেম অ্যাঙ্গেলে সেটা প্রতিফলিত হবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি, ধরা যাক কোন একটা রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল। তোমরা ক্লাস 9-10 পড়ছো না, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্ব যেদিকে থাকে অবিলম্বের দিকে বেঁকে যায়, এটা পড়ছিল না? তো এটা হচ্ছে আমাদের অবিলম্ব, অবিলম্বের সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আই, আর এখানে অবিলম্বের সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আর। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়, আর ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা মনে করো ঘন, এটা মনে করো হালকা। তো ঘন থেকে হালকা মাধ্যমে গেলে কি হয়, এটা হচ্ছে অবিলম্ব। দেখো আমি আরেকবার বলি, হালকা থেকে ঘনতে গেলে এটা হচ্ছে যাওয়ার কথা এইদিকে, খেয়াল করো, এই যে এইটা যাওয়ার কথা এইদিকে, এদিকে না গেছে কি অবিলম্বের দিকে বেঁকে যাবে। মনে রাখবে হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়, এটা মুখস্থ। আর ঘন থেকে যদি হালকাতে যায় তখন কি হবে, তখন আমাদের অবিলম্বের থেকে দূরে সরে যাবে। এই যে দেখো এটা যাওয়ার কথা এই দিকে, কিন্তু সেটা কি করতেছে, সেটা এই দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে যাওয়ার কথা এইদিকে, যদি এটা হালকা এটা ঘন হইতো তাহলে এটা এদিকে চলে যেত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইগেন্সের নীতি। এরপরে হচ্ছে আমাদের ব্যতিচার। আমি ভাবছিলাম আজকে তোমাদের ব্যতিচারটা শেষ করে দিব, বাট ওই যে আমি ফার্স্টের দিকে যে গল্প টল্প করলাম, অনেক কিছু শিখালাম, এটার ফলে আমাদের ব্যতিচার পড়ারটা আজকে টাইম হবে না। ঠিক আছে, আমরা নেক্সট দিন ব্যতিচার শিখবো। এখন যদি ব্যতিচার ধরি আধা ঘন্টার বেশি চলে যাবে। সো আমি আজকে ব্যতিচার ধরবো না, আজকের মতো ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ব্যতিচার পুরোটা শেষ করে ইয়ং এর মানে নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকেরটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস। ঠিক আছে, নেক্সট ক্লাসটা হবে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ ওইখানে যে টপিকগুলো শিখাবো মনে রাখবে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এই চ্যাপ্টারের অঙ্কগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ইয়ং এর দ্বিচির রিলেটেড যে অঙ্কগুলো আছে ওগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ওগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।